আমি কনফিউজড হয়ে গেছি, আমি নিজে বুঝতে পারছি না যে হোয়াট ইজ রাইট। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, গণতন্ত্র না উন্নয়ন, সেই আলাপ থেকে জনগণ এখন সংস্কার না নির্বাচন, এই আলাপে এসে পড়েছে। যারা এমন আলাপ পারেন তারা সকলেই জনগণের দোহাই দেন, কিন্তু জনগণ কি চায় সেটা বোঝার কি উপায়? জনগণ কী চায় সেটা বুঝতে হলে তো আপনাকে, যেমন পার্লামেন্টারি সিস্টেমের যদি কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে জনগণ কী চায় সেটা বোঝার জন্য নির্বাচন করতে হবে। কারণ নির্বাচনের সময় জনগণ তার নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর, হ্যাঁ, এবং কমন ফিল্ডটা থাকতে হবে, ভালো লেভেল প্লেয়িং ফিল্ড। তো সেই নির্বাচনে জনগণ তাদের কথাটা বলতে পারবেন, এটা একটা জনগণের কথা বোঝার অন্যতম উপায়। তো সেখান থেকে তো আমরা দূরে আছি। আর একটা উপায় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের যে সম্পর্ক, সে কারণে রাজনৈতিক দলগুলোকেই আসলে জনগণকে রিপ্রেজেন্ট করে সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন শক্তি। সুতরাং জনগণ কী চায় এটা রাজনৈতিক দলের কাছে শুনতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো আবার জনগণের কাছে শুনে বা জনগণের পালসটা বুঝেই তারা সিদ্ধান্ত নেন। সেই কারণে জনগণ কী চায় এটা বোঝার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করতে হবে। এখন আমি ক্যাপিটালে বসে হঠাৎ করে টেকনাফের জনগণ কি ভাবছে বা তেঁতুলিয়া কি ভাবছে বা বরিশালে কি ভাবছে, এটা কিন্তু আমি বুঝতে পারবো না, আমার পক্ষে বোঝা সম্ভব না। আপনিও কিছুটা বুঝতে পারবেন যে আমাদের মিডিয়াও একটা জায়গা যেখান থেকে আমরা জনগণের মতামতটা বুঝতে পারি। সুতরাং এখানে যারা রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আমাদের মিডিয়া এবং আমাদের যে সিভিল ব্যুরোক্রেসি, যেটার আমরা যতই সমালোচনা করি, যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমাদের জুডিশিয়ারি, এদের সকলের মাধ্যমেই জনগণ কী চায় সেটা বোঝা সম্ভব। জি, গোলাম মাওলা রনি, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল গঠন প্রসঙ্গে বিদেশি এক পডকাস্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীরা এখন বলছে কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না, আমরা একটি সুযোগ নিব। তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা হচ্ছে, কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন। এমন মন্তব্য কি প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অনেকেই প্রশ্ন তুলেছেন যে নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, তাকে প্রশ্নবিদ্ধ করে। এখানে ২ নম্বরে যেটা হলো যে ছাত্ররা দল করতে পারে এবং আমি সেটাকে স্বাগত জানাই। এবং তারা অনেকে বলে যে ওখান থেকে পদত্যাগ করে তারা করুক। আমি বললাম যে না, পদত্যাগের দরকার নাই, দরকার হলে আরও ২০ জন ছাত্র যারা আছে তাদেরকে উপদেষ্টা বানানো হোক, ২০ জনকে ২০টি হেলিকপ্টার দিয়ে দেওয়া হোক, এবং তারা তাদের যে রাষ্ট্রীয় প্রোটোকল আছে, সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে আরও যা কিছু নিয়ে আছে তারা চেষ্টা করতে থাকুক, আর জনগণ যদি তারপরেও তাদেরকে মেনে নেয়, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এইগুলো এক। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো আগেই প্রথমে বলেছি যে তার মধ্যে একটা যাকে বলে যেটাকে কন্ট্রাস্ট করে, ভীষণ রকম কন্ট্রাস্ট করে। যেমন তিনি কিছু কথাবার্তা বলেছেন, দেখে মনে হয় একেবারে সহজ সরল দেবর শিশু। মানুষ এত ভালো হয় কি করে, মানুষটা এত সত্য কথা বলে কি করে, এত চমৎকার করে নিজের দুর্বলতা সে প্রকাশ করে কি করে, তো মানুষ নন, উনি তো ফেরেশতা, এরকমভাবে মনে হয়। কিন্তু আমি যখন মনে করি যে আমি তো একটা ব্যবসা বাণিজ্য করি, তা আমি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যিনি চালিয়েছেন, গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশে, সারা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে তাকে করতে হয়েছে। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে, পৃথিবীতে আপনি জানেন যে আমরা যতটা না কৃপণ বাংলাদেশের লোকজন, আমেরিকার লোকজন আরও বেশি কৃপণ, চায়নার লোকজন আপনাকে আপনি 200 কিলোমিটার ক্রস করে যাবেন, সেখানে আপনাকে হাইস্ট 1 গ্লাস গরম পানি অফার করবে, এবং যখন ব্যবসা বাণিজ্য হয়ে যাবে তখন হয়তো আপনাকে লাঞ্চ বা ডিনার, কিন্তু তার আগে আপনাকে গরম পানি দিয়ে বিদায় করবে। তো সেই রকম মানুষদের সঙ্গে উনি লড়াই করে, সংগ্রাম করে, সে শত না হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে বাংলাদেশে নিয়ে আসছেন। তো ওখানে তার আমি একটা টকশোতে বলেছিলাম যে মার্কেটিংয়ের ফাদার বলা হয় ফিলিপ কটলারকে। তো আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে হয় ফাদার অফ দ্য ফিলিপ কটলার। হ্যাঁ, ফিলিপ কটলার 1000 ফিলিপ কটলার সমান করলেও তার মতো হবে না। তো এই যে তার এই যোগ্যতা, যেখানে মার্কেটিং করার জন্য, টাকা উপার্জন করার জন্য, এখন টাকা উপার্জন করা এত একটা কঠিন বিষয়। আপনি চোরা কারবারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বা জেনারেলভাবে করেন, অথবা রিক্সা চালান, যে মাধ্যমেই যান না কেন, ইভেন একটা চোর, সে সিধেল চোর, আপনি চিন্তা করেন একটা বাটি চুরি করতে, 2টো ডিম চুরি করতে তার কী পরিমাণ কষ্ট হয়, অসাধারণ। তার মেরে ভূতে যে চিন্তাই করে, ও মাই গড, টাকা উপার্জন খুব একটা কঠিন একটা বিষয়। তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো গরিব মানুষ নন, তিনি অত্যন্ত ধনী একজন মানুষ। আপনি চিন্তা করেন, ওই যে তার কারোর সাথে গ্রামীণ ব্যাংকের কর্মচারীর সাথে সে একটা নেগোসিয়েশন করার জন্য ওখানে প্রায় 200 কোটি টাকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। বাংলাদেশে ক্যাশ 200 কোটি টাকা দিতে পারেন, বা কত কোটি টাকার জন্য ওইটা নিয়ে হলো।
তো এরকম ধনী কিন্তু বাংলাদেশে খুব অল্প আছে। আমাদের দেশে বেশিরভাগ ধনীরা ব্যাংক থেকে টাকা নিয়ে এদিক ওদিক করে, কিন্তু একসাথে ক্যাশ 200 কোটি টাকা 300 কোটি টাকা দেওয়ার মতো, বা উনি ক্লিনটন ফাউন্ডেশনে যে অফিসিয়ালি টাকাগুলো দিয়েছেন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা সারা জীবন অনেকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, উনি খালি ক্লিনটন ফাউন্ডেশনে অ্যাজ এ ডোনেট করার জন্য যে টাকাগুলো দিয়েছেন, আমাদের বড় বড়, আমরা সালমান এফ রহমান সাহেবকে চোর বলি, কিন্তু সালমান এফ রহমান সাহেবকে যদি বলা হয় তুমি এতগুলো টাকা আওয়ামী লীগকে দাও, সে হার্টফিল করে মারা যাবে সঙ্গে সঙ্গে। তো তার আত্মাটা তো, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আত্মাটা, দানের আত্মাটা বিশাল। তারপরে ওখান থেকে আবার তিনি আবার ডবল দিয়েছেন দ্বিতীয়বার। আবার যখন হিলারি ক্লিনটনের নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় তিনি কিন্তু অফিসিয়ালি একটা ভালো অ্যামাউন্ট দিয়েছেন। তো ওই ওনার যে মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে এখন ওনার যে কথাবার্তা, এ দুটোয় আমি কনফিউজড হয়ে গেছি। আমি নিজে বুঝতে পারছি না যে হোয়াট ইজ রাইট। জি